Hello everyone, this is the first lecture on chapter 28 Cosmology, the last chapter of the physics syllabus. But before starting this lecture, previous lecture আমাদের অনেক বড় একটা ভুল হয়েছিল যে আমি হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রামের পাশে যে অ্যাবসলিউট ম্যাগনিটিউডের ভ্যালুসগুলো লিখছিলাম ওখানের মধ্যে বলছিলাম কি যে as the values become more and more negative তত ব্রাইটনেস কি হবে এখানের মধ্যে ইনক্রিজ করতেছে এখানে ভুলে নেগেটিভের জায়গায় পজিটিভ লেখা ছিল যে এই জায়গাটায় আগে ভুলে নেগেটিভের জায়গায় পজিটিভ লেখা ছিল তো ওই জিনিসটা তোমাদের মেসেঞ্জার গ্রুপেও কারেকশন দিয়ে দিয়েছি অ্যান্ড এখানের মধ্যে আরেকবার বলে রাখি যে সাপোজ দ্য ব্রাইটনেস ভ্যালিউজ এইভাবে করে আমাদের আসে -6, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 সো এখন যত বেশি নেগেটিভ এটা হলো ব্রাইটেস্ট সো যত বেশি নেগেটিভ তত বেশি ব্রাইট যত বেশি পজিটিভ তত ডিম ওকে সো তাহলে এই ব্যাপারটা হোপফুলি এখন আর কোনো কনফিউশন থাকবে না অ্যান্ড কেন মাইনাস ওই জিনিসটার এক্সপ্লেনেশনটা কি বলছিলাম যে একদম শুরুতে টোলেমি নামের একজন সায়েন্টিস্ট আর ওই সময় তো সায়েন্টিস্ট ছিল না তারা সবাই ফিলোসফার ছিল সব কিছু নিয়ে তারা এক একটা জিনিসগুলো ইনভেস্টিগেট করতো সো টোলেমি সে তার টাইমে সবচেয়ে হাইয়েস্ট ব্রাইটনেসওয়ালা স্টারের ম্যাগনিটিউড দিছিল 1 ওকে তার সময় সবচেয়ে হাইয়েস্ট ম্যাগনিটিউডের স্টারের ভ্যালু কত দিছিল সে 1 অ্যান্ড যত ব্রাইটনেস কমতেছে সে ভ্যালু দিছে 1 এর থেকে লেস ব্রাইট সো ভ্যালু দিছে 2 2 এর থেকে আরেকটু কম ব্রাইটনেস তো ভ্যালু দিছে 3 3 এর থেকে আরেকটু কম ব্রাইটনেস তো ভ্যালু দিছে 4 4 এর থেকে আরেকটু কম ব্রাইটনেস তো ভ্যালু দিছে 5 এরকম কিন্তু ও যেই সময় যে 2000 ইয়ার্স আগে যেমন টাইপের টেকনোলজি ইউজ করে করছে এরপরে তো আমাদের টেকনোলজি আরও এনহ্যান্স হয়েছে না সো এর জন্য আমরা কি করছি ও যতটুকু ব্রাইটেস্ট স্টার নোটিস করতে পারছিল আর অবজার্ভ করতে পারছিল ওর থেকেও ব্রাইট স্টার আমরা পাইছি তো ওর স্কেলিংটা আমরা রেখে দিছি এখন জাস্ট কি করছি ও যে স্টারটাকে রেটিং দিছিল 1 এখন ওর থেকেও যদি ব্রাইট হয় সো তাহলে তার ব্রাইটনেস ভ্যালু কি আর একটু কমবে সো তখন আমরা এখানের মধ্যে কি দিলাম 1 এর থেকেও বেশি ব্রাইট সো তার ভ্যালু হলো 0 0 থেকেও বেশি ব্রাইট তার জন্য ভ্যালু দিলাম -1 -1 যে স্টার ওই স্টারের থেকেও বেশি ব্রাইটনেস এর জন্য তার ভ্যালু দিলাম -2 এইভাবে করে করে আমরা ব্রাইটনেসের ভ্যালুসগুলো দিয়েছি ওকে সো ওই সায়েন্টিস্টের যে টোলেমি নামের ওই সায়েন্টিস্টের রেসপেক্টে তার স্কেলটা রেখে ওখান থেকে আমরা এক্সপ্যান্ড করছি যে ব্রাইটনেস যত বাড়বে তত বেশি নেগেটিভ হবে ওকে সো এই ব্যাপারটা মাথায় রাখলেই প্রবলেম হবে না এই অ্যাবসোলিউট ব্রাইটনেসের স্কেলটা তোমাদের স্টুডেন্ট বুকে স্পেসিফিক্যালি দেওয়া নাই বাট কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন আসছে দেখে তোমাদেরকে এর জন্য আমি আলাদা করে বলে রাখলাম এই জিনিসটা যেন তোমরা কোয়েশ্চেন পেপারে ফেস করলে তখন ভয় পেয়ে না যাও আর কি অলরাইট ওকে সো নাও লেটস বিগিন দ্য লাস্ট চ্যাপ্টার অফ ফিজিক্স কসমোলজি তো এখন কসমোলজি জিনিসটা অ্যাকচুয়ালি কী নিয়ে ডিল করে ইট ডিলস উইথ দ্য হোল ইউনিভার্স আচ্ছা ইউনিভার্সের স্টার্টিংটা কিভাবে হয়েছে ইউনিভার্স কি অলওয়েজ এরকম ছিল নাকি তার কোন একটা বিগিনিং আছে অ্যান্ড ইউনিভার্স এখন যেরকম অবস্থায় আছে তার কি স্পেসিফিক কোন একটা এন্ড হবে অর এটা সারা জীবন যেমন আছে ওরকমই থাকবে সো এখন এরকম কোয়েশ্চেনগুলাই সায়েন্টিস্টরা যখন নাকি অ্যান্সার করতে চায় তখন তাদের কি করতে হবে দে হ্যাভ টু অবজার্ভ দ্য ইউনিভার্স তো ইউনিভার্স অবজার্ভ করতে সময় তোমাদের নর্মালি যদি আমি বলি যে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল বডিজ ওদেরকে ইনভেস্টিগেট করার জন্য কি ইউজ করতে পারি তোমাদের সবার ফার্স্টে একটা জিনিসের নাম আসবে টেলিস্কোপ যে আমরা টেলিস্কোপ ইউজ করে কি করি স্টার্স গ্যালাক্সিস অন্যান্য প্ল্যানেট স্যাটেলাইটস এইসব জিনিসগুলো আমরা অবজার্ভ করি তাই তো কিন্তু টেলিস্কোপ দিয়ে তুমি যদি কোনো একটা স্টারের দিকে তাকাও আর কোনো একটা প্ল্যানেটের দিকে তাকাও ইউ উইল নেভার সি দ্যাম মুভিং ওকে যে তুমি টেলিস্কোপ নিয়ে কোনো একটা স্টারের দিকে বা কোনো একটা গ্যালাক্সির দিকে এরকম ফেস করে রাখছো এখন তুমি ওই গ্যালাক্সিটার মুভমেন্ট কিন্তু ওখান থেকে বের করতে পারবা না সো তাহলে দেয়ার আর সাম লিমিটেশন যে তুমি টেলিস্কোপ দিয়ে ডিরেক্টলি কি করতে পারবা না ইউ ক্যান নট সে ইফ দ্য গ্যালাক্সি ইজ মুভিং অর নট ইফ ইট ইজ মুভিং সে কি আমার কাছে আসতেছে নাকি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে
এইসব ব্যাপারে ইনফরমেশন কিন্তু আমরা জাস্ট সিম্পলি টেলিস্কোপ দিয়ে তাকায় দেখতে পারি না। ওকে, সো তাহলে হোয়াট ডু উই নিড ফর দ্যাট? উই ইউজ লাইট স্পেকট্রা। লাইট স্পেকট্রা or spectrum of light basically এই জিনিসটা কি? এটা হলো a band of light, যে এটা বেসিক্যালি কি থাকে, একটা ব্যান্ড অফ লাইট থাকে যেখানের মধ্যে স্পেসিফিক কতগুলো এরকম কালার্স থাকে। কালার্স বেসিক্যালি আমাদের এমন হয়, কি হয়, দিস ইজ ব্লু রিজিয়ন, দিস ইজ রেড রিজিয়ন। ওকে, সো ব্লু রিজিয়ন থাকে, রেড রিজিয়ন থাকে, দেন হোয়াট হ্যাপেন্স, সরি উল্টা লিখছি, ওকে এটা ঠিকই আছে। আমরা ওয়েভলেন্থের ভ্যালুগুলো দিয়ে দেই, যেখানের মধ্যে 400 ন্যানোমিটার, 700 ন্যানোমিটার। লাইট স্পেকট্রাগুলি অ্যাকচুয়ালি প্রডিউস করে কিভাবে, বা লাইট স্পেকট্রাগুলি আমাদের অ্যাকচুয়ালি কিভাবে আসে? আমাদের দুই টাইপের স্পেকট্রাম, খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস, এগুলি আমাদের স্পেসিফিক্যালি আমাদের ও লেভেলসের জন্য লাগবে না, বাট এই দুইটা জিনিস আমাদের জানা খুব দরকার। একটা হলো এমিশন স্পেকট্রাম, and another, sorry, emission spectrum, and another one is absorption spectrum. All right, so তাহলে এমিশন স্পেকট্রাম এন্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম এই দুটার মধ্যে কি কি কাজগুলি হয় এইগুলি ব্যাপার। দেন প্লাস তোমাদের কেমিস্ট্রিতে তোমরা যেই জিনিসটা পড়ে আসছো, ফ্লেম টেস্ট, তোমরা এরকম মেটালসদের জন্য এমন পড়ে আসছো না যে ফ্লেম টেস্ট, যে এই মেটালের ফ্লেম টেস্টে এই কালার পাই, এই মেটালের ফ্লেম টেস্টে এই কালার পাই, এমন এমন জিনিসগুলো তোমরা পড়ে আসছো, যে লাইল্যাক কালার দেখলে পরে তখন তোমরা বলো এটা পটাশিয়াম, ঠিক আছে, দেন অ্যাপেল গ্রিন দেখলে পরে বলো যে ওটা বেরিয়াম, ঠিক আছে। তা এখন এমন টাইপের তোমাদের যে কালার দেখে, দেন গোল্ডেন ইয়েলো দেখে তোমরা বলো সোডিয়াম, তো ওইরকম তোমরা ফ্লেম টেস্টে যে কালারগুলি দেখতে পাও, কালারগুলি আমাদের কেন ডিফারেন্ট আসে, এই এমিশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম, এই সবগুলি আমাদের একসাথে অ্যাকচুয়ালি রিলেটেড, বুঝতে পারছো? দেন তোমাদের যদি ভালো মতো মনে থাকে, উই অ্যাকচুয়ালি স্কিপড ওভার সামথিং, গ্রিন হাউস ইফেক্ট। ওকে, যে জিনিসটা আমরা এনার্জি চ্যাপ্টারের থেকে আমরা বলে রাখছিলাম যে আমরা এটা পরে ডিসকাস করব। সো এই জিনিসগুলি আমি একটা প্ল্যান করছি যে এই জিনিসটা কি করব, when we will be dealing with the astrophysics questions in the booklet, ওকে, চ্যাপ্টার ওয়াইজ বুকলেটে যখন আমরা এই রিলেটেড কোয়েশ্চেনগুলো ফেস করব, তখন এর আগে আমি এটার একটা ব্রিফ দিয়ে নিব লাইভ ক্লাসে, তাহলে যেন তোমাদের ইমিডিয়েট, যে ওগুলা একদম নতুন কনসেপ্টও, সো তাহলে যেন আমি ইনফরমেশন দিচ্ছি তোমাদের কাছ থেকে, যেন একদম লাইভ আমি কোয়েশ্চেন্সগুলো আবার পাই, যে তোমাদের যেন কনফিউশনগুলোর সাথে সাথে ওরকম ক্লিয়ার হয়ে যাইতে পারে। ওকে, সো এই লাইট স্পেকট্রামগুলি অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করে এই জিনিসটা এখন তোমাদের না জানলেও চলবে, বাট স্টিল যেটা বললাম আমরা এই এমিশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম, এইসব জিনিসগুলোর ডিটেলসগুলি পড়ার পর দেন উই উইল বি মোর অর লেস অ্যাওয়্যার যে অ্যাকচুয়ালি ব্যাপারগুলি কিভাবে কি হচ্ছে। ওকে, আচ্ছা, সো এখন হোয়াট দে প্রডিউস, এনি অবজেক্ট, তারা কি করে, এরকম একটা স্পেকট্রাম প্রডিউস করেন, তাদের স্পেকট্রাম দেখে আমরা অনেক অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন পাই। তাদের স্পেকট্রাম দেখে, যে একটা স্টারের তুমি স্পেকট্রাম দেখে বুঝতে পারবা যে এই স্টারটা তার কোরে কি বার্ন করছে, সে কি তার কোরে হাইড্রোজেন ফিউজ করতেছে, নাকি সে তার কোরে হিলিয়াম ফিউজ করতেছে, নাকি কার্বন ফিউজ করতেছে, কোন এলিমেন্টটাকে ওই স্টারের কোরে ফিউজ করা হচ্ছে, ওই ইনফরমেশন আমরা ওই স্টারের লাইট স্পেকট্রা দেখে বুঝতে পারি। দেন আমরা কোন একটা স্পেসিফিক গ্যালাক্সির জন্য আর কোন একটা স্পেসিফিক স্টারের জন্য কি করলাম, এরকম একটা লাইট স্পেকট্রা প্রডিউস করলাম। দেন এই লাইট স্পেকট্রাটা আমাদের সানের সাথে, এই লাইট স্পেকট্রাটা আমাদের ল্যাবরেটরি স্যাম্পল, যে হাইড্রোজেন স্যাম্পল
দিয়ে আমরা এরকম স্পেকট্রাম ক্রিয়েট করতে পারি। ওই স্পেকট্রামের সাথে কম্পেয়ার করলে আমরা কি পাবো, উই ক্যান অ্যাকচুয়ালি ডিটারমাইন যে ওই গ্যালাক্সিটা বা ওই স্টারটা যে গ্যালাক্সিতে আছে, ওই গ্যালাক্সি কি আমাদের কাছে আসতেছে, যে আমাদের সোলার সিস্টেমের কাছে আসতেছে, নাকি আমাদের সোলার সিস্টেম থেকে দূরে সরে যাচ্ছে। যদি কাছে আসে কত স্পিডে কাছে আসতেছে, যদি দূরে সরে যায় কত স্পিডে দূরে সরে যাচ্ছে। এরকম অনেকগুলি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা কি করতে পারি, জাস্ট বাই স্টাডিং দ্য স্পেকট্রাম অফ লাইট উই ক্যান ডিটারমাইন অল দিস থিংস। সো লাইট স্পেকট্রাটা খুবই 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 ইম্পর্টেন্ট। অ্যান্ড যেই ব্যাপারটা বললাম যে আমাদের কাছে আসতেছে নাকি আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কাছে আসলে কত রেটে কাছে আসতেছে, দূরে গেলে কত রেটে দূরে যাচ্ছে, এই প্রত্যেকটা ইনফরমেশন উই ক্যান অ্যাকচুয়ালি ডিটারমাইন ইউজিং কনসেপ্ট অর একটা জিনিস যেটা আমরা ওয়েবস অলরেডি পড়ে আসছি, তোমরা জানো। আমরা বলছিলাম এটা অ্যাস্ট্রোফিজিক্সে লাগবে, উইচ ইজ ডপলার ইফেক্ট। সো ডপলার ইফেক্টের ব্যাপারটা কি ছিল, তোমাদের যদি ওয়েভসের চ্যাপ্টার থেকে মনে থাকে আমি এই ভিডিওটা অ্যাটাচ করে দিব, ওয়েভসের ওই লিঙ্কটাও দিয়ে দিব যে কি ছিল। সো Doppler effect was basically the apparent change in frequency and wavelength of a wave যখন সোর্স অফ দ্য ওয়েভ অ্যান্ড অবজারভার অফ দ্য ওয়েভের মধ্যে কি থাকবে, একটা রিলেটিভ মোশন থাকবে। সো সোর্স অফ দ্য ওয়েভ হলো স্টেশনারি, অবজারভারটা মুভ করতেছে। সো তখন কি হবে, দেয়ার উইল বি অ্যান অ্যাপারেন্ট ভেলোসিটি অর অ্যাপারেন্ট মুভমেন্ট বিটুইন দ্য সোর্স অ্যান্ড অবজারভার। অ্যাগেইন অবজারভার স্টেশনারি আছে, সোর্সটা মুভ করতেছে, সো তখনও কি হবে, দেয়ার উইল বি আ রিলেটিভ মোশন বিটুইন দ্য সোর্স অ্যান্ড অবজারভার। সো তাহলে অ্যাট এনি টাইম দেয়ার উইল বি আ চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ। এই যে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের মধ্যে চেঞ্জটা আসে, এই ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থের চেঞ্জগুলাই আমরা কি করতে পারি, স্পেকট্রামগুলা কম্প্যারিজন করতে সময় তাদের ইউজ করতে পারি। সো তখন ওখানে থেকে আমাদের ভ্যালুয়েবল কতগুলি ইনফরমেশন আসে। সো ব্যাপারগুলি কেমন কি হয় ওই ব্যাপারগুলি আমরা আরও ডিটেইলে দেখব। সো নাও লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক অ্যান্ড সি ফার্স্টে ওরা স্টুডেন্ট বুকে ব্যাপারগুলো কি কি বলতেছে। ওকে, অলরাইট। সো আমরা যে কোয়েশ্চেনগুলি কথা বলছে ওগুলি জিনিসই এখানে মধ্যে লেখা, যে হাউ ডিড দ্য ইউনিভার্স বিগিন, ডিড ইট হ্যাভ আ বিগিনিং অর ডিড ইট অলওয়েজ এক্সিস্ট, উইল ইট হ্যাভ অ্যান এন্ড অর উইল ইট গো অন ফর এভার। As scientists discover more and more about the universe, they believe they are getting closer and closer to discovering the answer to these questions. But unfortunately, তোমরা শুনলে একটু discouraged হবা যে we actually only know merely 4% at max 5% of the visible universe. আমরা ইউনিভার্সের ম্যাক্সিমাম 4% জাস্ট ইনফরমেশন জানি, বাকি সব কিছু উই আর অ্যাট ডার্ক, যে আমরা জানি না অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে, ইউনিভার্স অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো, বাকি কোন জিনিস কীভাবে কি অপারেট হচ্ছে, কোনো কিছু আমরা অ্যাকচুয়ালি জানি না। ওকে, সো দিস ইজ ভেরি ডিসকারেজিং অর এক্সাইটিং একটা ব্যাপারও থাকে যে তোমাদের জন্য অনেক কিছু বাকি রেখে গেছে তোমাদের অ্যানসেস্টাররা, যে তারা এইসব জিনিসগুলি বের করে দেয়া যায় নাই, ওর তারা এগুলো ডিসকভার করতে পারে নাই, ওর এক্সপ্লেনেশন দিতে পারে নাই। সো তোমরা যখন বড় হবা তোমরা এগুলির এক্সপ্লেনেশন দিতে পারবে, ইউ উইল বি এবল টু এক্সপ্লেন যে অ্যাকচুয়ালি ইউনিভার্সের কম্পোজিশন কি, ইউনিভার্সের ফেট কি হবে, যে অ্যাকচুয়ালি ইউনিভার্সের এন্ডটা কিভাবে কি হবে। তো সব কিছুর তোমাদের একটা স্কোপ থেকে যায় স্টাডি করার জন্য। সব কিছুই যদি তোমরা পড়তেছো, সব কিছু যদি অলরেডি ইনভেন্ট করা হয়ে গেছে, ডিসকভার করা হয়ে গেছে, ইফ দেয়ার ইজ নাথিং লেফট ফর ইউ পিপল, তো তাহলে তো ব্যাপারটা একটু সমস্যা না। তো এর জন্য বললাম যে এই ব্যাপারটা একটু এক্সাইটিং জিনিস। ওকে, সো কি বলতেছে, দ্য ফার্স্ট ক্লুজ টু সলভিং দিস প্রবলেমস কাম ফ্রম অবজার্ভিং এক্সপ্লোশনস লাইক শোন ইন ফিগার 28.1। এই যে এখানের মধ্যে এরকম যে এই জিনিসটা কি, দিস ফটোগ্রাফ ওয়াজ টেকেন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড আফটার অ্যান এক্সপ্লোশন। কি হয়েছে, the movement of the particles and the energy released have some similarities to the event we can see in space. Cloud, কি বলে, could this be a clue that suggests the universe began with a big bang? যে এখানে হলো আমাদের এরকম একটা সুপারনোভা এক্সপ্লোশন হচ্ছে। সো এখন এখানের মধ্যে কি করা যাচ্ছে, সায়েন্টিস্টরা এরকম ব্যাক ক্যালকুলেশন করতেছে যে আমরা তো এখন এক্সিস্ট করতেছি কত বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ইয়ার্স আফটার আওয়ার
ফরমেশন অফ দ্য ইউনিভার্স, যে আমাদের ইউনিভার্স ফরমেশন হয়েছে কবে? ইউনিভার্স ফর্মড approximately 14.8 billion years ago. Okay, and the solar system formed approximately 4.6 billion years ago. সো তাহলে আমরা কিন্তু ইউনিভার্স ফরমেশনের অনেক অনেক পরে, যে 10.2 বিলিয়ন ইয়ার্স পর আমাদের সোলার সিস্টেম ক্রিয়েট হয়েছে। সো তাহলে এর আগে কিন্তু 10 বিলিয়ন ইয়ার্স ধরে অনেক রকমের কাহিনী হয়ে গেছে যেসব আমরা জানি না। দেন সোলার সিস্টেম ফর্ম করার পরে আমরা হিউম্যানরা তো আসছি লাস্ট ফিউ থাউজেন্ড ইয়ার্স আগে। সো তাহলে কি এখানে আমরা তো আর পাস্টে ডিরেক্টলি যেতে পারতেছি না, আমাদের কি করতে হবে, প্রেজেন্টেই যা কিছু অবজার্ভ করতেছি ওখান থেকে আমাদের ক্লু নিয়ে আর ব্যাক ক্যালকুলেশন করে 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 বিগ ব্যাং এর ওই পর্যন্ত আর ইউনিভার্সের ফরমেশনটা আর ইউনিভার্সের বিগিনিংটা কিভাবে কি হয়েছে ওই জিনিসটার একটা এক্সপ্লেনেশনে যাওয়ার ট্রাই করে আর কি সায়েন্টিস্টরা বেসিক্যালি। সো ওইসব জিনিসগুলো আমরা দেখবো হাউ দে অ্যাটেম্প্ট টু ডু দ্যাট। এই যে আমরা বললাম ইউনিভার্স এত বিলিয়ন ইয়ার্স আগে ক্রিয়েট হয়েছে, এই জিনিসটাও কি একটা সার্টেন অ্যাজাম্পশনের উপর আর একটা অনেক অনেক অ্যাজাম্পশনের উপর অ্যাজাম্পশনের উপর অ্যাজাম্পশনের উপর একটা ক্যালকুলেশন বেস করে দেন এই জিনিসটা ডিটারমাইন করা হয়েছে। অ্যাস্ট্রোফিজিক্সের এই জিনিসটা খুবই বাজে, যে কি জিনিস, যে এইগুলার আনসার্টেনটি হলো অনেক 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 হাই, বুঝতে পারছো? সো এত হাইলি আনসার্টেন কতগুলি ফিগার্সের উপর অ্যাকচুয়ালি ভ্যালিডিটি কেমন, কি যে বিশ্বাস করা ভ্যালিডিটি কেমন, এই জিনিসটা আসলে একটা কোয়েশ্চেন থেকে যায়। বাট স্টিল এখন পর্যন্ত বেস্ট যেসব জিনিসগুলি, যে লজিক্যাল যেসব অ্যান্সার্সগুলি আমাদের কাছে আছে ওগুলি জিনিস নিয়ে আমরা স্টাডি করি বেসিক্যালি। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, দ্য ডপলার ইফেক্ট কি জিনিস। If we look at the stars and galaxies in our universe using a simple optical telescope, it is impossible to tell if they are moving. যে ওই গ্যালাক্সিগুলা বা স্টারগুলি কি মুভ করতেছে নাকি না ওইটা আমরা টেলিস্কোপ দেখে বুঝতে পারবো না। And if they are moving, then how fast or in which direction, যে তারা যদি অ্যাকচুয়ালি মুভ করে কত তাড়াতাড়ি or কোন ডিরেকশনে মুভ করছে এই জিনিসগুলো কি করতে পারবো না, we cannot determine using an ordinary telescope. If, however, we look at the spectrum of light emitted by the star or galaxy, we can discover all of the above. So, look at the spectrum of the light emitted by the star or galaxy. তখন আমরা উপরে সবগুলি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো যে গ্যালাক্সি আর স্টারগুলি কি স্টেশনারি নাকি মুভ করতেছে, তারা যদি মুভ করে কোন দিকে মুভ করতেছে এন্ড কত স্পিডে মুভ করতেছে, এই ব্যাপারগুলি আমরা অ্যান্সার করতে পারি। সো উই ক্যান ডু দিস বাই ইউজিং অ্যান ইফেক্ট কল ডপলার ইফেক্ট, যেটা আমরা আগেও পড়ে আসছি, পেজ নাম্বার 104 এটা রেফারেন্স বলতেছে। First described by an Austrian scientist named Christian Doppler in 1842. Before we look at the Doppler effect in space, let us look at some familiar situations where we can observe it. যে আমরা সাউন্ড ওয়েভ রিলেটেড এই এক্সাম্পলসগুলি তো ওয়েভসের চ্যাপ্টারের সময় বলেছি। সো তাহলে এই জিনিসটা আমাদের এখানে এক্সপ্লেন করার কিছু নাই, যে আমাদের বেসিক্যালি কাজটা কি ছিল ডপলার ইফেক্টের সময় আমরা এই জিনিসটা একটু সামারাইজ করে রাখি নোটপ্যাডের মধ্যে, তাহলে যেন তোমরা একটু পর আমরা যখন নাকি এই স্পেকট্রামগুলি কম্পেয়ার করব তখন যেন তোমরা ব্যাপারগুলি বুঝতে পারো। ওকে, সো লেটস সামারাইজ দ্যাট। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি ছিল, ডপলার ইফেক্ট জিনিসটা কি, it is the apparent change in frequency and wavelength of waves when there is a relative
motion between the source and observer. Of the wave. Alright, so what happens যখন দুইটা অবজেক্ট or relative motionটা towards each other হলে কি হয়, away from each other হলে কি হয়, ওই জিনিসটা আমরা নোট ডাউন করে ফেলি এখানের মধ্যে। So let's see over here if the relative motion is towards each other. আর এখানে if relative motion is away from each other. Okay, so what happens over here? Relative motion যখন towards each other হয় তখন frequency increase করে, wavelength decrease করে, and যখন নাকি আমরা spectrum of light দেখব তখন দেখব যে the light spectrum gets shifted to the blue part of the spectrum. যে frequency বাড়ে মানে কি, ব্লুইশ পার্টের দিকে শিফট হয়ে যায়, অর এটাকে আমরা এর জন্য বলি ব্লু শিফট। সো এই জিনিসটা কি, the light spectrum gets shifted towards the blue part that's why it is called blue shift. And in the same way এখানের মধ্যে কি হবে, জাস্ট উল্টাটা, frequency decrease করবে, wavelength increase করবে। সো তাহলে এখানে the light will get shifted towards the red part of the spectrum, so that is called redshift. সো যখন নাকি সোর্স অ্যান্ড অবজারভার একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যায়, সো তখন এটাকে আমরা রেড শিফট বলি। যখন টুয়ার্ডস ইচ আদার মুভ করে তখন ওটাকে আমরা ব্লু শিফট বলি। সো দ্য লাইট স্পেকট্রাম gets shifted towards the red part that's why it is called redshift. অলরাইট, সো তাহলে রেড শিফট কোনটা, ব্লু শিফট কোনটা, ওই ব্যাপারগুলি আমরা দেখে নিলাম। সো এখন আমাদের স্পেকট্রামটা দেখতে কেমন নর্মালি ওই জিনিসটা আমরা বলে নেই। যে আমাদের স্পেকট্রাম বেসিক্যালি ছিল এরকম এরকম দেখতে। violet, indigo,
blue, green, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আসলে গ্রিন কালার মানায় না, ওকে, yellow, orange and red. So this is our spectrum যে red, orange, yellow, green, blue, indigo, violet যে আমাদের রেইনবো কালার যে শার্টটা ওই শার্টটা এরকম ওয়েতে অ্যারেঞ্জ করা থাকে। অ্যান্ড নর্মালি কি হয়, রেড শিফট মানে কি, ইট উইল গেট শিফটেড টুয়ার্ডস দ্য হায়ার ওয়েভলেন্থ, যে রেডের ওয়েভলেন্থটা কি বড়, সো তাহলে লঙ্গার ওয়েভলেন্থ, রেডের ওয়েভলেন্থ হলো 700 ন্যানোমিটার, আর এইদিকে শর্টার ওয়েভলেন্থ and shortest wavelength of light হলো 380 ন্যানোমিটার, ওকে। সো তাহলে shortest wavelength of light হলো 380 ন্যানোমিটার। তো ব্লুইশ পার্টের দিকে শিফট হয় দেখে নাম দিছে ব্লু শিফট। ভায়োলেট শিফট তারা দেয় না, এটা সায়েন্টিস্টদের চয়েস। অ্যান্ড বেসিক্যালি ভায়োলেটের দিকে যে এত হাই চেঞ্জ হয় না, যে ব্লুইশ পার্টটা পর্যন্ত এরকম শিফট থাকে, এটা আরেকটু বড় হলে পরে তোমাদের কাছে সেন্স মেক করবে। সো এটার জন্য একটু ওয়েট করা লাগবে তোমাদের এক্সপ্লেনেশনের। নাও ফার্স্ট অফ অল লেট মি জাস্ট ক্লিয়ার ইট আউট যে লাইট স্পেকট্রাম কি জিনিস। যে it is a band of colors arranged according to their wavelength, according to their wavelengths. So এটা কি জিনিস, this is light spectra. Acha. So now that we have summarized the details about Doppler effect, যে Doppler effectের সময় কি হবে, Doppler effectের সময় the spectrum will shift either to the bluish part or to the reddish part of the spectrum depending upon the relative motion, যে কাছে আসতেছে দুইটা অবজেক্ট নাকি দূরে সরে যাচ্ছে। And from the observations of all the galaxies খুবই 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 উইয়ার্ড একটা জিনিস দেখা গেছে। কি জিনিস, যে অলমোস্ট অল দ্য গ্যালাক্সিস, হ্যাঁ, যে আমাদের সোলার সিস্টেমের থেকে ইন অল ডিরেকশন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন, যে কোনো ডিরেকশনে তুমি বলো না কেন, নেম এনি ডিরেকশন ইউ ওয়ান্ট, প্রত্যেকটা ডিরেকশনে আমরা যে কোনো গ্যালাক্সির স্পেকট্রাম যখন কম্পেয়ার করতেছি, হোয়াট উই সি রেডশিফট। রেডশিফট হওয়া মানে কি, দ্য রিলেটিভ মোশন ইজ অ্যাওয়ে ফ্রম ইচ আদার, তাই না? সো তাহলে হোয়াট ইট ইমপ্লাইজ, ইট ইজ ইমপ্লাইং দ্যাট দ্য গ্যালাক্সিজ আর অ্যাকচুয়ালি মুভিং অ্যাওয়ে ফ্রম আস, ওকে। সো তাহলে এটা কি ইমপ্লাই করতেছে, গ্যালাক্সিগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এখন সায়েন্টিস্টদের এই ব্যাপারটা একটু উইয়ার্ড লাগলো, যে কি জিনিস, আচ্ছা আমরা তো মাত্র লাস্ট চ্যাপ্টারে পড়ে আসছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে, গ্র্যাভিটেশনাল ফোর্স যে এনি অবজেক্টস উইচ হ্যাভ ম্যাস তাদেরকে কি করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাক্ট করবে না। সো এখন এই সেলেস্টিয়াল বডিগুলি যে এত বিশাল বিশাল গ্যালাক্সি, তাদের ম্যাস তো অনেক বেশি বেশি। সো এই হাইলি ম্যাসিভ এমন সেলেস্টিয়াল বডিগুলি একজন আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে তো কাছে টেনে নিয়ে আসার কথা, তারা কেন একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাবে। অ্যান্ড আমরা আজকের ক্লাসে না, এটা নেক্সট ক্লাসে যে ফাইনাল কনক্লুডিং ক্লাসে ওইটা দেখতে পাবো কি হয়, যে তারা তো দূরে তো যাচ্ছে, অ্যান্ড তারা ইনভেস্টিগেট করে দেখতেছে কি, যেই গ্যালাক্সি যত দূরে তার দূরে চলে যাওয়ার টেন্ডেন্সি তত বেশি, যেই গ্যালাক্সি যত কাছে তার দূরে যাওয়ার টেন্ডেন্সি তত কম। সবগুলোই দূরে যাচ্ছে, যারা কাছে আছে তারা আস্তে আস্তে দূরে যাচ্ছে, যারা অলরেডি দূরে আছে তারা অনেক তাড়াতাড়ি করে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস, তাদের দূরে সরে যাওয়ার রেট
দিনে দিনে অ্যাসেলারেট হচ্ছে। সো এইটার জন্য তারা ওরকম এভিডেন্স দেয়, তারা একটা সার্টেন ক্লু নেয় যে ইট ক্যান বি ডিউ টু ডার্ক ম্যাটার অর ডার্ক এনার্জি। যেটার তারা এক্সপ্লেনেশন দিতে পারে না, ওইটাই সায়েন্টিস্টরা এরকম রেসিস্ট ওয়েতে নাম দিছে কি ডার্ক। ঠিক আছে, দে ক্যান্ট এক্সপ্লেন হোয়াট ইজ হ্যাপেনিং, ডার্ক এনার্জি, দে ক্যান্ট এক্সপ্লেন হোয়াট ইট ইজ গেটিং অ্যাট্রাক্টেড টু ডার্ক ম্যাটার। সো এরকম তাদের একটু রেসিস্ট কতগুলি ভাইব তোমরা দেখতে পাবা আর কি এই চ্যাপ্টারের লাস্টের দিকে। সো লেটস নাও গো টু দ্য স্টুডেন্ট বুক, যে আমাদের স্পেকট্রামগুলোর কম্প্যারিজনগুলো আমরা একটু দেখে নেই যে এখানের মধ্যে কি হচ্ছে। অলরাইট, সো নাও ইফ উই কম্পেয়ার দিস, যে আমাদের সান হলো আমাদের রেফারেন্স, যে সান হলো ফিক্সড। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে উই ক্যান সি সাম ব্ল্যাক লাইন, দেখতেছো যে ব্ল্যাক কতগুলি লাইন দেখা যাচ্ছে, ফিউ থিক ফিউ থিন, এগুলা হলো কতগুলি অ্যাবজর্পশন লাইন। যে তোমাদেরকে বলছিলাম না যে অ্যাকচুয়ালি এমিশন স্পেকট্রাম অ্যান্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে এই দুইটা জিনিস আছে। এখন এইগুলি অ্যাকচুয়ালি স্টাডি করে যেগুলো যে আমাদের কম্পোজিশন বের করা যায়, যে এখানে অ্যাকচুয়ালি এটা হলো হাইড্রোজেনের স্পেকট্রাম। ওকে, সো এইগুলা জিনিস তোমরা যেটা বললাম যে ওয়েন উই উইল বি ডুইং দ্য কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন, তো তখন আমরা এই জিনিসটাকে ভালো মতো এক্সপ্লেন করতে পারবো। অলরাইট, সো এখন এখানের মধ্যে আমরা জাস্ট মেইনলি কাজটা কি করব, যে অ্যাবজর্পশন স্পেকট্রাম এন্ড এমিশন স্পেকট্রামের এই জিনিসগুলা জাস্ট ফর দ্য সেক অফ টুডেজ লেকচার আমরা এখানের মধ্যে দেখে নিব আর একসেপ্ট করে নিব যে এরকম ব্ল্যাক লাইন কতগুলি থাকে বিকজ অফ অ্যাবজর্পশন। কে অ্যাবজর্ভ করে? হাইড্রোজেন অ্যাবজর্ভ করে। বাট ওয়াই দিস স্পেসিফিক ওয়েভলেন্থ, এগুলারও আমাদের এক্সপ্লেনেশন আছে, বাট যেটা বললাম যে দ্যাট উইল বি এক্সপ্লেন্ড লেটার। বাট একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, যে এই যে আমাদের সানের স্পেকট্রামটা আমরা দেখলাম, এখন দেখো একটা নিয়ার বাই গ্যালাক্সি, এই ব্ল্যাক লাইনগুলি দেখতেছো, ব্ল্যাক লাইনগুলি যে একটু টুয়ার্ডস দ্য লঙ্গার ওয়েভলেন্থ একটু শিফট হয়ে গেছে না, যে রেডিশ পার্টের দিকে শিফট হয়ে গেছে না। দেন আর একটু ডিস্ট্যান্ট গ্যালাক্সি, যে নিয়ার বাই গ্যালাক্সি থেকে আরেকটু দূরে। সো তাহলে এই ডিস্ট্যান্ট গ্যালাক্সির জন্য কি হচ্ছে দেখো, সানের থেকে তাদের শিফটটা আরো দূরে সরে যাচ্ছে, দেখতেছো যে সান থেকে তারা আরো এরকম দূরে সরে যাচ্ছে। সো তাহলে কি দে আর শোয়িং আ ইভেন বিগার রেড শিফট, যে তারা আরো বড় রেড শিফট শো করতেছে। অ্যান্ড রেড শিফটের অ্যামাউন্ট যত বেশি, আমাদের থেকে দূরে চলে যাওয়ার রেট তত বেশি। ওইটা আমরা একটু পরে দেখবো, যে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়ে ওরকম বের করা যায় যে দ্য রিলেটিভ ভেলোসিটি। সো ওখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কাছ থেকে কত রেটে দূরে সরে যাচ্ছে। দেন দেখো ফারদেস্ট গ্যালাক্সি, যে যেই গ্যালাক্সিটা আমাদের কাছ থেকে অনেক দূরে, ওই গ্যালাক্সিটার জন্য দেখো রেড শিফটের অ্যামাউন্টটা হিউজ, যে আমাদের এই ব্ল্যাক লাইনটা এত ওয়েভলেন্থে ছিল, এখন এটা শিফট হয়ে এইখানে চলে আসছে। যে কি মিন করতেছে এখানের মধ্যে আরেকবার বলি, যে দেখো সানের জন্য এই ব্ল্যাক লাইনটা কততে আছে, অলমোস্ট অ্যারাউন্ড 400 ন্যানোমিটার, রাইট। আর এই ফারদেস্ট গ্যালাক্সির জন্য এই ব্ল্যাক লাইনটাই কোথায় শিফট হয়ে গেছে, অলমোস্ট 500 ন্যানোমিটারের কাছে। সো তাহলে এটা কি, দিস ইজ দ্য চেঞ্জ ইন ওয়েভলেন্থ। ঠিক আছে, যে আমাদের অ্যাকচুয়াল ওয়েভলেন্থ হলো সানেরটা, যেটাকে আমরা রেফারেন্স হিসেবে নিচ্ছি। সো আমাদের রেফারেন্স ওয়েভলেন্থের থেকে যেই গ্যালাক্সিটাকে স্টাডি করতেছে, ওই গ্যালাক্সির ওয়েভলেন্থটা কি বেশি নাকি কম? আমরা দেখলাম যে এটা লঙ্গার ওয়েভলেন্থের দিকে শিফট হয়েছে। সো তাহলে ওয়েভলেন্থ বেড়ে গেছে, সো তাহলে ওয়েভলেন্থ বেশি। কতটুকু বেশি, ওই জিনিসটা আমরা ওরকম ডিফারেন্সগুলি বের করবো। সো ওই প্রসিডিওরগুলো দেখবো একটু পরে। আমরা ফার্স্টে এই এক্সপ্লেনেশনটা একটু দেখে নিব। সো হোয়াট ইট ইজ সেইং, দেখো ফিগার 28.4 shows the spectra of 4 different objects. কি কি জিনিস? The first is the spectra from our sun. সো তাহলে ফার্স্ট স্পেকট্রামটা আমাদের সান থেকে আমরা নিচ্ছি। এই যে দ্য ডার্ক লাইন্স উই ক্যান সি আর কল্ড অ্যাবজর্পশন লাইন্স। তো এখন এই অ্যাবজর্পশন লাইনগুলো অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হয়েছে, ডিউ টু অ্যাবজর্পশন বাই হাইড্রোজেন, যে আমাদের সানের কোরা হাইড্রোজেন ফিউজ করে না, তো ওখান থেকে যখন নাকি এনার্জি রিলিজ করা হয় বা লাইট রিলিজ করা হয়, লাইটটা ফার্স্টে কি করবে, হাইড্রোজেনের ভিতর দিয়ে যাবে। তো হাইড্রোজেনের ভিতর দিয়ে যাইতে সময় কি করে, হাইড্রোজেন যেই যে ওয়েভলেন্থগুলিকে অ্যাবজর্ভ করতে পারে,
তাদেরকে অ্যাবজর্ব করে রেখে দেয়। সো তাহলে ব্যাপারটা কি হচ্ছে, সান অর এনি সর্ট অফ স্টার দে আর কল্ড ব্ল্যাক বডিজ। হ্যাঁ, সান অর যে কোনো স্টার তাদেরকে কি বলা হয়, দে আর কল্ড ব্ল্যাক বডিজ। এখন ব্ল্যাক বডিরা কি করে, ব্ল্যাক বডি মানে কালো অবজেক্ট এমন না, ঠিক আছে। ব্ল্যাক বডিদেরকে আমরা কিভাবে ডিফাইন করি, ব্ল্যাক বডিজ আর দে আর perfect absorbers and perfect emitters of all electromagnetic waves, যে তারা কি করতে পারে, সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্টার্টিং ফ্রম রেডিও টু গামা, সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তারা রিলিজ করতে পারে। সো তাহলে কি, তাদের এরকম একটা প্রপার্টি আছে। সো হোয়াট দে ডু, দে রিলিজ অল ওয়েভলেন্থ অফ লাইট, কিন্তু সব ওয়েভলেন্থ অফ লাইট তো আমাদের আর্থ পর্যন্ত আসতেছে না। সো আর্থ পর্যন্ত আসতে পারতেছে না কেন, বিকজ সামথিং বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ কি আছে, অ্যাবজর্ভিং কোনো ম্যাটেরিয়াল আছে, যারা কি করছে ওই লাইটটা ফার্স্টে ওই অ্যাবজর্ভিং ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে আসলো। সো তাহলে অ্যাবজর্ভিং ম্যাটেরিয়াল যাদেরকে অ্যাবজর্ভ করে রেখে দিছে, ওগুলি কি আর আর্থ পর্যন্ত আসতে পারবে, পারবে না। সো তাহলে সান থেকে কি করছে, সান সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিলিজ করছে। সো আমরা জাস্ট লাইট স্পেকট্রাটা নিয়ে এখানে ডিল করতেছি। সো সান কি করছিল, সান কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় কোনো রকমের ব্ল্যাক লাইন সে রেখে দেয় নাই, সে কি করছে, সব রকমের লাইট এমিট করছে। কিন্তু এই যে সানের এনার্জিটা যখন নাকি আসতে নিতেছে, কি হবে, সানের এনার্জিটা যখন আসতে নিবে, সানের কোরে তো এনার্জিটা ক্রিয়েট হয়েছে, তো এখন ওই কোর থেকে বাইরে পর্যন্ত বের হইতে হইতে কি করা লাগবে, ইট হ্যাজ টু গো থ্রু হাইড্রোজেন, রাইট। তো এখন হাইড্রোজেনের ভিতর দিয়ে যখন ওই এনার্জিটা যখন ওই লাইটটা পাস করতে নিবে, হোয়াট উইল হ্যাপেন, হাইড্রোজেন যে ওয়েভলেন্থ অফ লাইটকে অ্যাবজর্ভ করতে পারে, হাইড্রোজেন ওই ওয়েভলেন্থগুলোকে অ্যাবজর্ভ করে রেখে দিবে। সো ওই ওয়েভলেন্থগুলো কি হবে, মিসিং থাকবে। যে আমাদের আর্থে যখন নাকি সানের লাইটটা আসবে, আমরা যখন নাকি তার স্পেকট্রামটা কম্পেয়ার করব বা স্পেকট্রামটা স্টাডি করব, আমরা কি দেখব, উই উইল সি দ্যাট এই স্পেসিফিক ওয়েভলেন্থের ভ্যালুগুলো মিসিং। সো হোয়াট ডাজ দিট ইমপ্লাই, এটা বুঝাইতেছে যে হাইড্রোজেন এই ওয়েভলেন্থগুলিকে অ্যাবজর্ভ করে রেখে দিছে, ঠিক আছে। এই ব্যাপারটা আমরা ল্যাবের মধ্যে ওরকম স্টাডি করতে পারি, যে জিনিসটা বললাম আবার বলতেছি, যে অ্যাবজর্পশন এমিশন স্পেকট্রামের ডিটেলসগুলি বুঝলে পরে আমাদের আরও এই ব্যাপারগুলা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, দে আর দ্য ফ্রিকোয়েন্সিজ অফ লাইট দ্যাট হ্যাভ বিন অ্যাবজর্ব বাই হাইড্রোজেন। সো তাহলে এটা আমরা দেখে বুঝতে পারলাম কি, এই ব্ল্যাক লাইনগুলি অ্যাকচুয়ালি কার জন্য আসতেছে, বিকজ অফ অ্যাবজর্পশন অফ হাইড্রোজেন, যে হাইড্রোজেন এই ওয়েভলেন্থ অফ লাইটগুলিকে অ্যাবজর্ভ করে রেখে দিছে। ওকে, সো এখন কি বলতেছে দেখো, দ্য সেকেন্ড স্পেকট্রাম ইজ ফ্রম আ নিয়ার বাই গ্যালাক্সি। হিয়ার উই ক্যান সি ক্লিয়ারলি দ্যাট দ্য পজিশনস অফ দ্য ডার্ক লাইন্স হ্যাভ মুভ টুয়ার্ডস দ্য রেড পার্ট অফ দ্য স্পেকট্রাম। এই যে রেড পার্ট অফ দ্য স্পেকট্রামের দিকে একটু শিফট হয়ে গেছে। সো হোয়াট ডাজ দিস ইমপ্লাই, দিস নিয়ার বাই গ্যালাক্সি ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম আস। The third spectrum is from a very distant galaxy. The lines have moved even further towards the red. So তাহলে এই গ্যালাক্সিটাও সোলার সিস্টেম থেকে দূরে সরে যাচ্ছে, বাট আরো বেশি রেটে আর বেশি তাড়াতাড়ি দূরে সরে যাচ্ছে। ওই বেশি রেটটা ওইটা আমরা দেখব কিভাবে বের করা হয়। The last spectrum shows the greatest shift for the farthest galaxy. So farthest galaxy এর জন্য সবচেয়ে বড় শিফট। সো এখন দেখো কি বলতেছে, we call this displacement redshift. কি হয়, like the changes in the frequency of the car engine, it indicates the relative motion between the galaxies and observer. কি হচ্ছে, redshift indicates that the source of light wave is moving away from the observer. So আমাদের কাছ থেকে ওই গ্যালাক্সিগুলা কি করতেছে, দূরে সরে যাচ্ছে। যদি ব্লু শিফট পাইতাম তখন কি বুঝতাম, যে those galaxies are coming towards us. যে blue shift would indicate that the source of light is moving towards the observer. We can see why this is the case in figure 28.5. এই যে নর্মালি সান থেকে যা আসে ওইটা তো নর্মাল এই
ফ্রিকোয়েন্সি। সান যদি আমাদের কাছ থেকে দূরে সরে যেতে নেয় তখন কি হবে? যে ফার্স্ট এ নাম্বারে বলতেছে লাইট ফ্রম আ স্টেশনারি নট মুভিং স্টার, ফর এক্সাম্পল আওয়ার সান। বি নাম্বারে বলতেছে লাইট ফ্রম আ সিমিলার স্টার মুভিং অ্যাওয়ে ফ্রম আর্থ ইজ স্ট্রেচড, যে যদি আমাদের কাছ থেকে এরকম দূরে সরে যায় সো ওয়েভলেন্থটা বড় হয়ে যাবে, সো ইট উইল মুভ টুয়ার্ডস দ্য red part of the spectrum, so has a longer wavelength, so we see a red shift. আর যদি কাছে আসে তখন কি হবে? the wavelengths will be squashed, ঠিক আছে? সো তারা কম্প্রেসড হয়ে কি হবে? ওয়েভলেন্থ ছোট হয়ে যাবে, সো শর্টার ওয়েভলেন্থ মানে ব্লু শিফট। সো এই জিনিসটা যে লাইট ফ্রম আ সিমিলার স্টার মুভিং টুয়ার্ডস দ্য আর্থ ইজ কম্প্রেসড অ্যান্ড সো হ্যাজ আ শর্টার ওয়েভলেন্থ, দ্যাট ইজ উই সি ব্লু শিফট। সো এখন কি বলতেছে? When we compare the light emitted from all the different galaxies, a clear pattern emerges. Key pattern? Almost all the galaxies emit light with redshift, যেটা বলছিলাম যে আমাদের আর্থের থেকে আর আমাদের সোলার সিস্টেম থেকে যত ডিরেকশনে আমরা স্টাডি করতেছি আমরা কি দেখি? we see that the galaxies show redshift which implies they are moving away from us. Then এই জিনিসটা আরো ইম্পর্টেন্ট। কি জিনিস? The farther away galaxy is, the greater is the redshift, and therefore the faster it is moving away from us. যে একটা গ্যালাক্সি যত দূরে তার রেডশিফটের অ্যামাউন্ট তত বেশি, এন্ড রেডশিফটের অ্যামাউন্ট যত বেশি তার মানে সে আমাদের কাছ থেকে তত বেশি রেটে দূরে সরে যাচ্ছে। এই এক্স্যাক্ট প্যাটার্নটা আমরা কি সে দেখি? উই সি এক্স্যাক্টলি দিস প্যাটার্ন ইন সিচুয়েশনস দ্যাট ইনভলভ এক্সপ্লোশনস। যে এক্সপ্লোশনের সময় আমরা এই ব্যাপারটা সবচেয়ে ভালো মতো নোটিস করি যে এক্সপ্লোশনের সময় কি হয়? যত প্রত্যেকটা জিনিস আমাদের কাছ থেকে কি করতে থাকে? দূরে চলে যেতে থাকে। সো এখান থেকে সায়েন্টিস্টদের আইডিয়া আসছে যে আচ্ছা ইউনিভার্সের যেহেতু আমরা যত দিকে স্টাডি করতেছি সব দিকে দেখতেছি যে গ্যালাক্সিগুলি একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সো এই টাইপের ব্যাপার কখন হয়? যখন প্রায়র কোনো একটা এক্সপ্লোশন হয়ে থাকে, যে এত হিউজ স্কেলের একটা এক্সপ্লোশন হয়েছে দেখে এখন অল দ্য গ্যালাক্সিজ আর মুভিং অ্যাওয়ে ফ্রম আস। সো এখান থেকে ব্যাক ক্যালকুলেট করে 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 সায়েন্টিস্টরা এখন বিলিভ করে, তাদের এখন পর্যন্ত যে এভিডেন্সগুলি আছে এটা নিয়ে তারা বিলিভ করে কি যে ইউনিভার্স স্টার্টেড উইথ অ্যান এক্সপ্লোশন, অ্যান্ড এই জিনিসটার নামই তারা কি দিছে? বিগ ব্যাং। ওকে, সো এই জিনিসটা যে একটা ইউনিভার্সের কি স্টার্টিং আছে নাকি না, এই জিনিসগুলো কিভাবে কি অপারেট হবে না হবে, এই ব্যাপারগুলি নিয়ে সায়েন্টিস্টরা অনেক টাইপের ডিবেট করছিল অ্যান্ড এভরিথিং, বাট ইভেনচুয়ালি নাও এখন তারা একটা অ্যাগ্রিমেন্টে আসছে যে বিগ ব্যাং দিয়ে অ্যাকচুয়ালি ইউনিভার্সটা শুরু হয়েছে। ওকে, সো ওই জিনিসটা নিয়ে আমরা লেটার একটা ক্লাসে ডিসকাস করবো। আজকে আমি ভাবছিলাম যে ওই ডপলার ইফেক্টের ইকুয়েশনসগুলি সহ তোমাদেরকে বলবো, বাট আমি দেখলাম যে অ্যাকচুয়ালি অ্যাবজর্পশন স্পেকট্রাম অ্যান্ড এমিশন স্পেকট্রামের ডিটেলসগুলি এখনই যদি না বলা হয় দেন দ্য লাইট স্পেকট্রা উইল রিমেইন আ ভেগ কনসেপ্ট। সো হোয়াট আই উইল ডু, আমি আজকের লেকচার ভিডিওটা এখানে শেষ করে দেন অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন স্পেকট্রামের একটা ছোট এক্সট্র্যাক্ট দিব ইন দ্য নেক্সট ভিডিও। দেন ওইটার পর উই উইল গো টু দ্য ইকুয়েশনস অ্যান্ড দেন ইউনিভার্সের ফেট কেমন কি হবে, যে ইউনিভার্সের এন্ডিং কিভাবে কি হতে পারে, অ্যান্ড ফিউচার স্টাডিজ নিয়ে আমাদের কথাবার্তা বলবো। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডেজ লেকচার। আল্লাহ হাফেজ।